ঢাকা বিশ্ববিদ্যালয় বিদ্রোহী কবির পাশে চিরনিদ্রায় বিপ্লবী হাদি। তার দেখানো চির উন্নত মমশিরে এগোবে বাংলাদেশ, আশা প্রধান উপদেষ্টার। হাদির খুনিদের ধরতে হবে 24 ঘন্টার মধ্যে, শাহবাগে আলটিমেটাম সতীর্থদের। ঘটনাকে পুঁজি করে মব ভায়োলেন্সের নির্বাচন বানচাল সহ অপরাজনীতির আলামত দেখছেন বিশ্লেষকরা। তারেক রহমান ফিরলে নিঃশেষ হয়ে যাবে সব অপশক্তি, ফিরবে গণতন্ত্র বলেছেন বিএনপি নেতারা। আগুন হামলার সমালোচনা। লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা দিয়ে আগুন, শিশুর মৃত্যু। কুষ্টিয়ায় পুড়ে গেছে নির্বাচন অফিসের গুরুত্বপূর্ণ নথিপত্র। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে বিদ্রোহী কবির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন শরীফ ওসমান হাদি। তাকে হত্যা করে তার আদর্শকে দমিয়ে রাখা যাবে না বলে জানিয়েছেন বিশিষ্টজনরা। 24 ঘন্টার মধ্যে তার খুনিদের গ্রেফতার করার আহ্বান জানান শহীদ হাদির সতীর্থরা। বিস্তারিত মামুন আব্দুল্লাহ রিপোর্টে। আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি, আমি নিত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ, আমি হাম্বি। তিনি এসেছিলেন ঝঞ্ঝার মতোই, ছিলেন মুক্ত জীবনানন্দ, দেখিয়েছিলেন বিপ্লবের পথ। সে পথ কখনো মসৃণ, কখনো বন্ধুর। সেই বন্ধুর পথ ধরেই নতুন জীবনে পাড়ি জমালেন বিপ্লবী শহীদ শরীফ ওসমান বিন হাদি, যিনি শহীদ তিতুমীর, শহীদ শরীয়তুল্লাহর যোগ্য উত্তরসূরি। মহাবিদ্রোহীর অনুক্লান্ত আমি সেই দিন শান্ত। কবি নজরুলের মতো কখনো দ্রোহ, কখনো প্রেমের বাণী শোনাতেন। মুক্তির গানে কলরল তুলতেন। গর্জে উঠেছিলেন আধিপত্যবাদের বিরুদ্ধে। চিন্তা ও মননে ইনসাফ কায়েমের নেশায় বোধ হয়েছিলেন। 47-এ আমাদের প্রথম আজাদী তৈরি করেছিলাম, সেই আজাদী আমরা রক্ষা করতে পারি নাই। 71-এ এত ত্যাগের বিনিময়ে আমরা একটা স্বাধীনতা এনেছিলাম। আওয়ামী লীগ এবং ভারত আমাদের সেই স্বাধীনতাকে দখল করেছে। সমাজের ধনী দরিদ্র বৈষম্য নিরসনে চেয়েছিলেন গণমানুষের কণ্ঠস্বর হতে। তাই তো তাদেরই কথা শুনতে ছুটে বেড়াচ্ছিলেন দাঁড়ে দাঁড়ে। তার এই ছুটে চলা সহ্য করতে পারেনি দুর্বৃত্তরা। জীবন প্রদীপ নিভিয়ে দিতে মাথার এফোর ওফোর করে দেয় আততায়ীরা। বিপ্লবীকে বাঁচাতে প্রথমে ঢাকা মেডিকেল, তারপর এভারকেয়ার হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি 33 বছর বয়সী ক্ষণজন্মা এই বিপ্লবীকে। 18 তারিখ রাতেই খবর আসে তিনি পাড়ি জমিয়েছেন পরপারে। 19 তারিখ দেশে আনা হয়, রাখা হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে। শনিবার দুপুর 2টার কিছু পরে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো মানুষের উপস্থিতিতে হয় জানাজা। জানাজা শেষে নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশে। সেখানেই পরম যত্নে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশেই তাকে দাফন করা হয়। বিশিষ্টজনেরা বলছেন, বিপ্লবীকে হত্যা করা গেলেও তার আদর্শকে হত্যা করা যাবে না। মানুষের মধ্যে যে গভীর ভালোবাসা এবং আবেগ তার মৃত্যুর মধ্য দিয়ে আমরা দেখলাম, সেটি প্রমাণ করে যে আধিপত্যবাদের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে একটি ন্যায়সঙ্গত সমাজ ও দেশ প্রতিষ্ঠা করার লক্ষ্যে যে সংগ্রাম, তার প্রতি সারা বাংলাদেশ সবসময়ের জন্যই একাত্ম অনুভব করে। শহীদ হাদি এখন শুধু একজন ব্যক্তি নন, তিনি ইতিহাস এবং বাংলাদেশের ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। ওসমান হাদি ভাই যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্নের জন্য তিনি শহীদ হয়েছেন। সেই সোনার বাংলাদেশ, সেই নতুন বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ, সেটা যেন আমরা গঠন করতে পারি। আজকের জানাজার নামাজ থেকে আমরা সেই শপথই গ্রহণ করছি। হাদি ভাই একজন ব্যক্তি না, তিনি একটি চরিত্র, তিনি একটি স্বপ্ন এবং তিনি একটি জাগরণ, তিনি একটি বিপ্লব। আমরা বিশ্বাস করি এই হাদি ভাইয়ের রক্ত থেকে বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ হাদি তৈরি হবে। তরুণ এ বিপ্লবীকে হারিয়ে বিমর্ষ সহযোদ্ধারাও। খুনিদের ধরতে 24 ঘন্টার আলটিমেটাম দেন তারা। দাফন শেষে শরীফ ওসমান হাদির কবরে রোপণ করা হয় রক্ত জবার গাছ। বিদ্রোহী কবির পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন চির বিপ্লবী বীর শরীফ ওসমান হাদি। তার শুভাকাঙ্ক্ষীরা বলছেন, মসজিদের পাশে তিনি শান্তিতে ঘুমিয়ে থাকলেও
জাগরুক থাকবে তার জ্বালানো বিপ্লবী মশাল। যতদিন এই বাংলায় ইনসাফ এবং মুক্তির আকাঙ্ক্ষা থাকবে, ততদিন তিনি জনতার হৃদয়ে বেঁচে থাকবেন। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। এর আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হয় বিপ্লবী শরীফ ওসমান বিন হাদির জানাজা। মানিক মিয়া অ্যাভিনিউ পেরিয়ে জনস্রোত ছড়িয়ে পড়ে আশেপাশের সড়কে। সবার চোখে মুখে দ্রোহ, খুনির বিচার দাবি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, হাদি থাকবে প্রতিটি বাংলাদেশির বুকের মধ্যে। রিপোর্ট করছেন সিকান্দার রেমান, ভিডিও ধারণ করেছেন জাহাঙ্গীর আলম এবং জহুরুল হক জনি। আমার ভাই ওসমান হাদি শহীদ হয়েছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের বিচার প্রকাশ্যে করার দাবি জানিয়েছেন তার বড় ভাই আবু বকর সিদ্দিক। তাদের কাছে আমি এই ঋণ কোনদিন আমি ছাড়ব না। আমার ভাই শরীফ ওসমান হাদির বিচার যেন প্রকাশ্যে এই বাংলার জমিনে আমরা দেখতে পারি। শনিবার দুপুর 2:30টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই বিপ্লবী ও আধিপত্যবাদ বিরোধী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির জানাজার আগে বক্তব্য দেন তারই সহযোদ্ধা। কোনোভাবেই শরীফ ওসমান হাদির রক্তকে বৃথা যেতে দেব না। আমরা ঘোষণা করতে চাই, শরীফ ওসমান হাদির রক্তের মধ্য দিয়ে বাংলাদেশ ইনসাফ কায়েম হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, লাখ লাখ মানুষ এখানে হাজির হয়েছে। ঢেউয়ের মতো লোক আসছে সারা বাংলাদেশ জুড়ে। কোটি কোটি মানুষ আজকে এই মুহূর্তের জন্য অপেক্ষা করছে। মানুষ তাকিয়ে আছে হাদির বিষয়ে কথা শোনার জন্য। বিদেশে অবস্থানরত বাংলাদেশিরাও হাদির কথা জানতে চায়। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, প্রিয় ওসমান হাদি, তোমাকে আমরা বিদায় দিতে আসিনি। তুমি আমাদের বুকের ভেতরে আছো এবং যতদিন বাংলাদেশ থাকবে ততদিন তুমি সকল বাংলাদেশির বুকের মধ্যে থাকবে। তুমি আমাদেরকে এমন এক মন্ত্র কানে দিয়ে গেছো, সেই মন্ত্র বাংলাদেশের কেউ কোনোদিন ভুলতে পারবে না এবং এই মন্ত্র চিরদিন আমাদের কানে বাঁচতে থাকবে। সেই মন্ত্র বাংলাদেশের বড় মন্ত্র হয়ে আমাদের জাতির সঙ্গে সংযুক্ত থাকবে। তোমার মন্ত্র ছিল চলো বলবীর চির উন্নতম মশির। প্রধান উপদেষ্টা আরো বলেন, হাদির মানবপ্রেম, মানুষের সঙ্গে ওঠা বসার ভঙ্গি এবং রাজনৈতিক দৃষ্টিভঙ্গি সবাই প্রশংসা করছে। ওসমানের মন্ত্রের কথা উল্লেখ করে তিনি বলেন, তার মন্ত্র ছিল দুনিয়ার সামনে মাথা উঁচু করে চলার। হাদির নির্বাচনে অংশগ্রহণ করার বিষয়টি নিয়েও কথা বলেন প্রধান উপদেষ্টা। প্রিয় হাদি, তুমি নির্বাচনে অংশগ্রহণ করতে চেয়েছিলে এবং সেই নির্বাচনে অংশগ্রহণ করতে গিয়ে নির্বাচন কিভাবে করতে হয় তারও একটা প্রক্রিয়া জানিয়ে গেছে আমাদেরকে। সেই প্রক্রিয়া যেন আমরা সবাই মিলে গ্রহণ করি, যে কিভাবে প্রচারণা কার্য চালাতে হয়, কিভাবে মানুষের কাছে যেতে হয়, কিভাবে মানুষকে কষ্ট না দিয়ে তার বক্তব্য প্রকাশ করতে হয়, কিভাবে বিনীতভাবে মানুষের কাছে আসতে হয়, সবকিছু তুমি শিক্ষা দিয়ে গেছো। জানাজা নামাজ শুরু হচ্ছে। জানাজায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ, জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান, সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাদিরা কোনোদিন হারিয়ে যাবে না, কেউ তাকে ভুলতে পারবে না। যুগ যুগ ধরে আমাদের সঙ্গে থাকবে হাদি। হাদির কণ্ঠে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের মন্ত্র আমাদের মনে করিয়ে দেবে, বলবীর চির উন্নত মমশির। এসেছেন, দেখেছেন এবং জয় করেছেন কোটি মানুষের হৃদয়। আজ শরীফ ওসমান বিন হাদি চলে গেছেন, কিন্তু রেখে গেছেন তার আদর্শ, রেখে গেছেন অসংখ্য স্মৃতি। ওসমান বিন হাদি যেই বাংলাদেশ গড়তে চেয়েছিলেন, বৈষম্যবিহীন সেই বাংলাদেশ গড়ার শপথ নিয়ে আজ জানাজা থেকে গেলেন তার ভক্ত, দর্শক, অনুরাগীরা। সিকান্দার রেমান, বাংলা ভিশন, জাতীয় সংসদ ভবন, ঢাকা। আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের অকুতোভয় সৈনিক শহীদ শরীফ ওসমান হাদি। দুর্বৃত্তের বুলেট তার জীবন কেড়ে নিলেও হাদির আদর্শে উজ্জীবিত কোটি হাদি। তার জানাজায় অংশ নেওয়া বিভিন্ন দলমতের মানুষ ও রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের প্রতিক্রিয়া ছিল ঠিক এমনই।
মানুষের প্রস্থান হলেও আদর্শের যে মৃত্যু হয় না, শহীদ হাদি যেন সেই বার্তাই দিয়ে গেছেন। ওসমান হাদি যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, যে ইনসাফ ভিত্তিক রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন পূরণের প্রত্যয় জানান জানাজায় অংশগ্রহণকারীরা। হাদির শেখানো মন্ত্র বাংলাদেশের মানুষ আজন্মকাল মনে রাখবে, এমন প্রত্যাশার কথাও জানান তারা। মহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। শরীফ ওসমান হাদির এই জানাজা কেবলই একটি জানাজা নয়, এ যেন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের ছাত্র জনতার এক অগ্নিস্ফুলিঙ্গ। যে আধিপত্যবাদের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন ওসমান হাদি তার লেখনী আর বিপ্লবী মানসিকতায়। যে স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে ফার্মগেট থেকে ধানমন্ডি ২৭, সংসদ ভবনের দক্ষিণ প্লাজার মাঠ ছাড়িয়ে মানুষের ঢলে ছেয়ে যায় মানিক মিয়া এভিনিউয়ের মহাসড়ক। একজন মানুষের এমন অকাল প্রয়াণের পর বৃহৎ জানাজা ঠিক কবে দেখেছিল বাংলাদেশ, এমন প্রশ্নের উত্তর যেন সবার কাছেই অজানা অচেনা। দলমত নির্বিশেষে রাজনীতিবিদ, আলেম উলামা, মসজিদের ইমাম, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র, দিনমজুর কে নেই এই জানাজায়। প্রত্যেকের শপথ হাদির দেখানো পথেই শত প্রতিবন্ধকতা ভেদ করে এগিয়ে যাবে নতুন বাংলাদেশ। যারা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, যে পলাতক স্বৈরশাসক, তাদের দোসররা তাকে হত্যা করেছে। কারণ বিপ্লবী ওসমান হাদি বিপ্লব পরবর্তী সময়ে যে বিশাল কর্মযজ্ঞ নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন, সেটা তাদের জন্য থ্রেট হয়ে উঠেছিল। মানুষের অধিকারের জন্য কথা বলেছে, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য কথা বলেছে, এদেশের মানুষের অধিকারের জন্য কথা বলেছে। আমাদেরকে ওসমান হাদির এই শোককে জাতীয় শক্তিতে পরিণত করতে হবে। স্বাধীনতা সার্বভৌমত্বকে ধারণ করবার মতো তারুণ্যের জন্য আমাদেরকে আরো উজ্জীবিত করে। ৭১ মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জিত হলেও প্রকৃত মুক্তি আসেনি দুর্ভাগা বাঙালির জীবনে। পরাধীনতার শৃঙ্খল ভাঙতে বারবার রাজপথে ঢেলে দেয়া রক্তস্রোতে সামিল হলেও ওসমান হাদির অসমাপ্ত কাজ এগিয়ে নেয়ার প্রত্যয় জানান সর্বস্তরের মানুষ। হাদির সরলতা, হাদির উচ্ছলতা, হাদির সততা এবং রাজনৈতিক ব্যক্তি হিসেবে তার যে পড়াশোনা, তার যে জ্ঞান, এই সব কিছু মিলিয়ে হাদি বাংলাদেশের একটা ব্র্যান্ডে পরিণত হয়েছিল, একটা রাজনৈতিক ব্র্যান্ডে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত আমাদের উপরে যে দাদাগিরি চালাতে চাচ্ছে, এর বিরুদ্ধাচারণ করাই হয়তোবা তার হত্যার পিছনে একটি মূল কারণ হতে পারে। অনতি বিলম্বে এই সমস্ত দুষ্কৃতিকারীদের গ্রেফতার করে জনসম্মুখে বিচারের দাবি জানাই। আমরা এই শোক কাটিয়ে উঠতে পারবো কিনা জানি না, কিন্তু ভবিষ্যতে এরকম জানে আমরা হাদিকে না হারাই। দুর্বৃত্তের বুলেট হাদির জীবন কেড়ে নিলেও তিনি থাকবেন এদেশের কোটি মানুষের হৃদয়ে কাল থেকে কালান্তরে। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। শহীদ হাদির জানাজায় শরিক হতে সকাল থেকেই মানিক মিয়া অ্যাভিনিউতে মানুষ বাড়তে থাকে। জানাজার বেশ আগে ঘটে লাখো মানুষের সমাগম। তাদের দাবি, দেশে একটি সাংস্কৃতিক বিপ্লবের সূচনা করে গেছেন হাদি, শিখিয়ে গেছেন টাকা না ছড়িয়ে নির্বাচনের নতুন পদ্ধতি। প্রধান উপদেষ্টার বক্তব্যে খুনিদের বিচারের প্রসঙ্গ না আসায় ক্ষোভও কারো কারো। নিয়াজ মাকতুমের রিপোর্ট। সকাল থেকে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে নামে শহীদ শরীফ ওসমান হাদির জানাজায় শরিক হতে মানুষের ঢল। অপেক্ষা করতে হয় দীর্ঘ সময়। সকাল 10টায় মেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রবেশের অনুমতি। খামারবাড়ি থেকে আসাদ গেট পর্যন্ত গোটা এলাকা রূপ নেয় জনসমুদ্রে। হাতে জাতীয় পতাকা ও মুখে স্লোগান দেয়া বিপুল সংখ্যক মানুষের চাপ সামলাতে হিমশিম খায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 16টি প্রবেশ পথ দিয়ে মানুষকে ভেতরে প্রবেশ করাতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। জানাজার নির্ধারিত জায়গার গণ্ডি ছাড়িয়ে আশেপাশের বিভিন্ন সড়ক ও খোলা জায়গায় অবস্থান নেয় লাখো মানুষ। আমাদের দেখাতে সবচেয়ে বৃহৎ জানাজা মূলত শরীফ ওসমান হাদি, সে একটি প্রেরণার একটা উৎসাহের নাম। শরীফ ওসমান হাদি বাংলাদেশ থেকে আধিপত্যবাদ, ভারতীয় আধিপত্যবাদ এখান থেকে বিতাড়িত করতে এসেছিল। হাদিকে ভালোবেসে হাদিকে ধারণ করে এসেছি, কারণ হাদি বাংলাদেশকে ধারণ করতো, আমরা বাংলাদেশকে ধারণ করি এবং আমরা ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে হাদির যেরকম বজ্রকণ্ঠ, আমরা সেভাবে সেই স্পৃহাকে নিয়ে এখান থেকে বিদায় নিতে চাই। জনগণের উদ্দেশ্যে, যে গণতন্ত্রের উদ্দেশ্যে যে কথাগুলো বলে গেছে, সেই কথাগুলো যদি আমরা সবাই মিলে একসাথে চর্চা করতাম, আজকে হয়তো হাদি ভাইকে মরতে হতো না। ঐতিহাসিক জানাজায় সন্তান সহ পরিবারের সদস্যদের নিয়ে শরিক হয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পুরো এলাকায় শোকের পাশাপাশি ছিল ক্ষোভ ও প্রতিবাদের বার্তা। আমি হাদি ভাইয়ের জানাজা করতে আসছি এবং হাদি ভাইয়ের মতো বড় হতে চাই এবং
ভারতের বিরুদ্ধে লড়াই করতে চাই। তার সাথে ছিল কনস্ট্রাকটিভ কালচারাল যে ফাইটটা, সেটা আপনাদের জাতির কাছে আমার অনুরোধ একটাই, আপনারা কালচারালি দয়া করে কালচারালি আপনারা ফাইটটা করুন। ওনাকে যারা নিঃশেষ করে দিতে চাইছে তাদেরকে হুঁশিয়ার করে দিতে চায়, এক হাদির লুকান্তরে লক্ষ হাদি ঘরে ঘরে। তবে জানাজার আগে প্রধান উপদেষ্টার বক্তব্যে খুনিদের বিচারের ঘোষণা না থাকায় আশাহত হয়েছেন অনেকে। তাদের না বলা কথাটা উসমান হাদি বলে গেছে। তারা যেটা বলতে চেয়েছে, বুকের মধ্যে যে গুমড়ে থাকা বেদনা ব্যথা, সেইটি সাহসের সঙ্গে উসমান হাদি উচ্চারণ করতে পেরেছে, সেই জন্যই উসমান হাদির টার্গেট হয়েছে। দুঃখের সঙ্গে দেখতে পেয়েছি উসমান হাদির বিচারের ব্যাপারে একটি বাক্য উচ্চারিত হয় নাই। তার ভাই করবে সেটা আলাদা কথা, সরকারি তরফ থেকে। আমাদের যে প্রধান উপদেষ্টা সাহেব, তিনি ওসমান হাদি ভাইয়ের যে বিচারের বিষয় কোনো কথা বলে নাই। এই যে সরকারের মধ্যে যে আওয়ামী ফ্যাসিস্টের যে নীল নকশার যে ষড়যন্ত্রকারী যে লুকিয়ে আছে, তাদেরকে অবিলম্বে বের করে দ্রুত মাধ্যমে সুষ্ঠু অবাধ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। শহীদ শরীফ ওসমান হাদি সাম্য, মানবতা ও ন্যায় ইনসাফের পক্ষে এবং আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের সূচনা করে আগামী প্রজন্মকে পথ দেখিয়ে গেলেন। নিয়াজ মাখদুম, বাংলা ভিশন, ঢাকা। মৃত্যুর নির্দিষ্ট কারণ নির্ধারণে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদির মরদেহের ময়নাতদন্ত করা হয়েছে। সকাল 11:15টায় রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়। এর আগে শুক্রবার সন্ধ্যায় শহীদ ওসমান হাদির মরদেহ সিঙ্গাপুর থেকে নিয়ে আসা হয় দেশে। শহীদ ওসমান হাদির প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ পালিত হচ্ছে একদিনের রাষ্ট্রীয় শোক। অর্ধনমিত রয়েছে জাতীয় পতাকা। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। একটি মরদেহ, একটি কফিন, সেই কফিন থেকে চারিদিকে যেন ছড়িয়ে পড়ছে বিপ্লবের দীপ্ত শিখা। অপার্থিব সেই শিখার আলোয় আচ্ছন্ন লাখো মানুষ, হাজার হাজার মানুষের কান্না, আবেগ, ভালোবাসা আর উদ্বেলিত স্লোগানের মধ্য দিয়ে বয়ে চলেছে লাল সবুজে মোড়া কফিন। জুলাই বিপ্লবের লড়াকু সৈনিক ইনকিলাব মঞ্চের শহীদ ওসমান হাদির মরদেহ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘর থেকে সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে নেওয়া হয় মরদেহ। সেখানেই সম্পন্ন হয় শহীদ হাদির দেহের ময়নাতদন্ত। আইনি প্রক্রিয়ার কারণেই ময়নাতদন্ত করা হয় মরদেহের। শুধু তার হত্যাকারীদের বিচার চাই না, তার হত্যার পিছনে যারা মাস্টার মাইন্ড আছে, এই মাস্টার মাইন্ডদেরও আমি রাষ্ট্রীয় আকারে বিচার চাই। এই কেয়ারটেকার সরকার, আমরা বসেছি, আপনারা কি করেন? আপনাদেরকে আমরা এত দায়িত্ব দিয়েছি, আপনারা আজ পর্যন্ত কোনো একটা কথা, কোনো একটা কাজ সঠিকভাবে করতে পারেন নাই। আপনারা একটা বিচার দৃশ্যমান দেখাইতে পারেন নাই। ময়নাতদন্ত সম্পন্ন হলে শহীদ ওসমান হাদির মরদেহ আবার নিয়ে যাওয়া হয় সোহরাওয়ার্দী হাসপাতালের হিমঘরে। পরে জানাজার জন্য সেখান থেকে নিয়ে যাওয়া হয়। এর আগে শুক্রবার সন্ধ্যায় শহীদ ওসমান হাদির মরদেহ সিঙ্গাপুর থেকে দেশে আনা হয়। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার মরদেহ গ্রহণ করেন। এদিকে শহীদ ওসমান হাদির প্রতি শ্রদ্ধা জানিয়ে শনিবার সারা দেশে পালিত হয় একদিনের রাষ্ট্রীয় শোক। দেশবাসী শোক এবং শ্রদ্ধাভরে বিদায় জানান সময়ের সাহসী সন্তান, আজাদী লড়াইয়ের বীর পুরুষ শহীদ ওসমান হাদিকে। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। ওসমান হাদির মৃত্যু ঘিরে মব ভায়োলেন্সের পেছনে রাজনৈতিক স্বার্থ হাসিলের আলামত দেখছেন বিশ্লেষকরা। এর পেছনে নির্বাচন বানচালের ষড়যন্ত্র থাকতে পারে বলেও ধারণা তাদের। বলছেন, এসব ঘটনায় বহির্বিশ্বে দেশের ইমেজের ব্যাপক ক্ষতি হয়েছে। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। আলোর সামনে যারা দাঁড়িয়েছে, আমরা তাদের পক্ষে দাঁড়িয়েছি, আমরা বলি না। আপনি পারলে প্রথম আলোর বিকল্প আরো 10টা প্রথম আলো তৈরি করেন, তার অফিসের সামনে আপনার কাজটা কি? এভাবেই গণমাধ্যমকে টার্গেট করা মব সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলেছিলেন শহীদ ওসমান হাদি। কিন্তু বৃহস্পতিবার রাতে হাদির মৃত্যুর খবরে গোটা দেশ যখন শোকে স্তব্ধ, বিচারের দাবিতে রাস্তায় বিক্ষুব্ধ জনতা, তখন একদল মেতে ওঠে চরম বিশৃঙ্খলায়। প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট সহ দেশের বিভিন্ন জায়গায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়। এসব হামলাকে বিচ্ছিন্ন ঘটনা বলছেন না বিশেষজ্ঞরা, বরং এর পেছনে গভীর রাজনৈতিক ষড়যন্ত্র থাকতে পারে বলেই মত তাদের। প্যাটার্ন দেখে আমার মনে হচ্ছে আর কি যে এটা একটা হাইব্রিড গ্রুপ,
যে গ্রুপটা এই মব কালচারের সাথে জড়িত, এবং যারা এই সহিংসতাটা করছে তারা আসলে ওইটাই চায়, কোনো কিছু যেন সমাধান না হয়। এখন নির্বাচন হলে তো সব রাজনৈতিক সমাধানের দিকে দেশ আগায় যাবে, কথাটা বুঝেন নেই। সুতরাং তারা নির্বাচন হতে দিবে না। ক্ষোভটাকে ব্যবহার করে তাদের রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য একটা নির্দিষ্ট দল এবং এই দলের সাথে সম্পর্কিত দূরবর্তী কিছু মানুষ মিলে এই কাজগুলি পরিকল্পিতভাবে করছে। যে এই ঘটনাগুলি পর্যন্ত, হাদির মৃত্যুকে নিয়ে পর্যন্ত প্রশ্ন উঠতে পারে যে এর সাথে আসলে কারা জড়িত, এটা একটা পরিকল্পনার অংশ কিনা। তারা বলছেন, ভারত বিরোধিতার কথা মুখে বলা হলেও এসব ঘটনা দিন শেষে ভারতীয় বয়ানকে শক্তিশালী করছে। আপনার এই যে আকাঙ্ক্ষা ছিল এই অভ্যুত্থানের, সেগুলিকে আপনি বন্ধ করার জন্য, নতুন ধরনের ফ্যাসিবাদ কায়েম করার জন্য আপনি কাজ করতেছেন, এবং এই কাজ আপনি আওয়ামী লীগের হয়ে করতেছেন, এই কাজ আপনি ভারতের হয়ে করতেছেন এবং ব্যবহার করতেছেন ভারত বিরোধিতাকে। এটার সাথে ইন্ডিয়ার বিজেপির RSS এর প্যাটার্নের ভায়োলেন্সের অনেক মিল আছে, তাই না? এটাও এক ধরনের, আপনি যদি এটাও এক ধরনের ফেসিজমের এক্সপ্রেশন, এটাও ফেসিবাদ। এসব মব ভায়োলেন্স ঠেকাতে অন্তর্বর্তী সরকারের গাফিলতি আছে, এমনটাই মত রাজনৈতিক বিশ্লেষকদের। নাবিল জাহাঙ্গীর, বাংলাভিশন, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ঢাকা ৮ আসনের প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন মানেই গণতন্ত্রের প্রত্যাবর্তন। আর ঢাকা ৬ আসনের প্রার্থী ইশরাক হোসেনের বিশ্বাস, তারেক রহমান ফেরায় সব অপশক্তি নিঃশেষ হয়ে যাবে। শনিবার রাজধানীর গোপীবাগে সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত এক প্রস্তুতি সভায় তারা এসব কথা বলেন। মির্জা আব্বাস বলেন, শহীদ জিয়াউর রহমানের হাত ধরে যে গণতন্ত্র এসেছে, বেগম খালেদা জিয়া যেটি লালন করেছেন, সেই গণতন্ত্র সঙ্গে করেই তারেক রহমান দেশে ফিরবেন। যারা দেশের ভালো চায় না, দেশকে ভালোবাসে না, তারা দেখতে মানুষের মতো হলেও প্রকৃতপক্ষে মানুষরূপী শয়তান বলেও মন্তব্য করেন মির্জা আব্বাস। প্রথম আলো ও ডেইলি স্টার সহ কয়েকটি প্রতিষ্ঠানে আগুন দেওয়ারও নিন্দা জানান তিনি। অনুষ্ঠানে ইশরাক হোসেন বলেন, আওয়ামী লীগকে মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে, তারা গুপ্ত হত্যার পথ বেছে নিয়েছে, তারা সুযোগ পেলেই ছোবল মারবে। পাড়া মহল্লায় কোনো চক্রান্ত হচ্ছে কিনা সতর্ক থাকার আহ্বান জানান ইশরাক হোসেন। তাদের রাজনৈতিক যে অস্তিত্ব তার পুরোটাই বিলীন হয়ে গিয়েছে। বাংলাদেশের মানুষ তাদেরকে অত্যন্ত ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। এই ধরনের নির্মম একটি চোরাগোপ্তা হামলার মাধ্যমে একজনকে হত্যা করেছে। তাদের যদি রাজনৈতিক সাহস থাকতো, রাজনৈতিক আদর্শে তারা বলিয়ান থাকতো, তারা সামনাসামনি এসে আমাদের মোকাবেলা করত, কিন্তু সেটি করার তাদের সাহস নাই। তারা এখন গুপ্ত হত্যার পথ বেছে নিয়েছে। তাই বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম রাজনৈতিক সংগঠন হিসেবে আমাদেরকে পাড়ায় মহল্লায় সেই তথ্যগুলো আমাদেরকে রাখতে হবে। কোনো ধরনের চক্রান্ত কোথাও হচ্ছে কিনা সেই জিনিসগুলো আমাদেরকে ওয়াকিবহাল থাকতে হবে এবং প্রয়োজন বোধে আমাদেরকে সর্বোচ্চ ব্যবস্থা নিতে হবে। তাদের প্রতিটি কার্যক্রম খুব ধারাবাহিক। আমাদের নেতা আসবেন, এই সময় একটা দুর্ঘটনা ঘটিয়ে দিল, তারা হাদিকে হত্যা করলো এবং এইটার বদনাম চাপানোর চেষ্টা করেছিল বিএনপির উপরে, আমাদের উপরে। কিন্তু আল্লাহর শেষ রহমত, আসামি ধরা আসামিকে শনাক্ত করা গেছে, ফলে সেই অপরাধ আর বিএনপির উপরে নাই। যদি প্রয়োজন হয় এই সমস্ত ষড়যন্ত্রকারীদেরকে ৭১ সালে আমরা যেভাবে জবাব দিয়েছিলাম, ইনশাল্লাহ আজকে 25-এও একইভাবে আমরা জবাব দেব। দেশের স্বাধীনতা, দেশের সার্বভৌমত্ব আমরা কোনোভাবেই ক্ষুণ্ণ হতে দেব না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ১ নম্বর সদস্য করে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্মের ১৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাত স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অনুমতিক্রমে এই আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে পূর্বে ঘোষিত সকল জেলা ও মহানগর কমিটি
দলটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে বলে জানানো হয় প্রেস বিজ্ঞপ্তিতে। ঢাকা ৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইশরাক হোসেন বলেন, দেশের এই সংকটময় সময়ে একটি মহল রাজনৈতিক সুবিধা পাবার আশায় মহান মুক্তিযুদ্ধকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে। জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম এই জাতির জন্মের প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে দৃঢ়ভাবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন ইশরাক হোসেন। পরিবারসহ দেশে ফেরার প্রত্যাশায় লন্ডন ফিরে গেছেন ডাক্তার জুবাইদা রহমান। শনিবার সকাল 8:30টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে লন্ডন রওনা হন তিনি। ফ্লাইটটি সিলেট হয়ে সরাসরি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছাবে। গত 5 ডিসেম্বর লন্ডন থেকে ঢাকায় আসেন এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার পাশে থাকতে। বিএনপি চেয়ারপারসনের মেডিকেল বোর্ডের সদস্য জুবাইদা রহমান সার্বক্ষণিক এভার কেয়ার হাসপাতালে থেকে চিকিৎসা কাজ তদারকি করেছেন। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসা দিচ্ছেন। গত 23 নভেম্বর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হওয়া খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। বুধবার মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক AZM জাহিদ হোসেন জানান, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা 1 মাসের মধ্যে বেশি স্থিতিশীল অবস্থায় আছেন। মেডিকেল বোর্ড আশাবাদী তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন। এরকম সংবাদের পরদিন 17 বছরের সংসার গুছিয়ে দেশে ফিরতে লন্ডন গেলেন জুবাইদা রহমান। 2008 সালের 11 সেপ্টেম্বর অসুস্থ স্বামী তারেক রহমানের উন্নত চিকিৎসার জন্য মেয়ে জাইমা রহমানকে নিয়ে লন্ডন পাড়ি জমান। লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় দগ্ধ হয়ে নিহত হন 7 বছরের এক শিশু। রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা এলাকায় এ ঘটনা হয়। স্বজন ও স্থানীয়রা জানান, নিজ বাড়িতে ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক বিলাল হোসেন স্ত্রী সন্তান নিয়ে ঘুমিয়েছিলেন। এই সময় ঘরের দরজায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। আগুনে দগ্ধ হয়ে নিহত হন শিশু আয়েশা। অগ্নিদগ্ধ হন বেলাল হোসেন ও তার 2 কন্যাও। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বিথি ও স্মৃতি আক্তারকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে পাঠানো হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ওয়াহিদ পারভেজ বলেন, আগুনের বিষয়টি তদন্ত করা হচ্ছে। এদিকে কুষ্টিয়া নির্বাচন অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পুড়ে গেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র। স্থানীয়রা জানান, ভোরে নির্বাচন অফিসের স্টোর রুমে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। চারপাশে ধোঁয়া ছড়িয়ে পড়লে নাইট গার্ড ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। সিনিয়র জেলা নির্বাচন অফিসার মাহবুবুর রহমান জানান, আগুনে কিছু নথিপত্র ক্ষতিগ্রস্ত হলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। মহান মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অফ স্টাফ ও সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল একে খন্দকার বীর উত্তম মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন। শনিবার সকাল 10:35 বার্ধক্যের কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল 95 বছর। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তার মৃত্যুর তথ্য জানানো হয়। একে খন্দকার 1952 সালের সেপ্টেম্বরে পাকিস্তান বিমান বাহিনী থেকে কমিশন পাইলট অফিসার পদ লাভ করেন। তিনি 1955 সাল পর্যন্ত ফাইটার পাইলট হিসেবে কাজ করেন ও পরে ফ্লাইং ইনস্ট্রাক্টর হয়ে ওঠেন। তিনি পাকিস্তান এয়ারফোর্স একাডেমিতে 1957 সাল পর্যন্ত দায়িত্বে ছিলেন। ফ্লাইং ইনস্ট্রাক্টর স্কুলে তিনি 1958 সাল পর্যন্ত ফ্লাইট কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। পরে জেট ফাইটার কনভার্সন স্কোয়াড্রনে ফ্লাইট কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন 1960 সাল পর্যন্ত। একে খন্দকার 1961 সাল পর্যন্ত স্কোয়াড্রন কমান্ডার হিসেবে কাজ করেন PAF একাডেমিতে। পরে জেট ফাইটার কনভার্সন স্কোয়াড্রনে তিনি স্কোয়াড্রন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন 1965 সাল পর্যন্ত। ট্রেনিং উইংয়ের অফিসার কমান্ডিং হিসেবে 1966 সাল পর্যন্ত তিনি PAF একাডেমিতে দায়িত্ব পালন করেন। PAF প্ল্যানিং বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে তিনি 1969 সালের আগ পর্যন্ত দায়িত্বে ছিলেন। পরে তিনি সেকেন্ড ইন কমান্ড হিসেবে PAF বেসের দায়িত্ব পান ঢাকায় 1969 সালে। দক্ষিণ সুদানের আবেই সীমান্তে সন্ত্রাসী হামলায় নিহত 6 বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ দেশে এসে পৌঁছেছে। বেলা 11টার দিকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সেনা সদস্যদের মরদেহ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
মরদেহগুলো গ্রহণ করেন সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম। পরে কফিনগুলো সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। রবিবার ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে নিহতদের নিজ নিজ ঠিকানায় হেলিকপ্টার যোগে পাঠাবে সেনাবাহিনী। সেখানেই সামরিক মর্যাদায় দাফন কার্যক্রম সম্পন্ন করা হবে বলে জানায় আইএসপিআর। এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যায় শান্তিরক্ষীদের মরদেহ বহনকারী বিমানটি বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায় উগান্ডার এন্টেবে বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। গেল 13 ডিসেম্বর জাতিসংঘ শান্তিরক্ষীদের ঘাঁটিতে হামলা চালায় সন্ত্রাসীরা। এ সময় ঘাঁটিতে দায়িত্বরত 6 সেনা সদস্য নিহত হন। এছাড়া 8 সেনা সদস্য আহত হন। তাদের সুদানের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিশ্বকাপের প্রস্তুতিতে বিপিএল বড় ভূমিকা রাখবে বলে মনে করেন রাজশাহী ওয়ারিয়র্সের কোচ হান্নান সরকার। সেক্ষেত্রে উইকেট ভালো হওয়া জরুরি বলে মনে করেন তিনি। এদিকে শহীদ ওসমান হাদিকে জার্সি উৎসর্গ করেছে দলটি। বাংলাদেশ প্রিমিয়ার লিগ টি20 সময় ঘনিয়ে এসেছে, তবে দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে টুর্নামেন্ট আয়োজন নিয়ে অনেকে শঙ্কিত। নিরাপত্তার বিষয়টি পুরোপুরি বিসিবির উপর ছেড়ে দিয়েছেন রাজশাহী ওয়ারিয়র্সের কোচ হান্নান সরকার। নিজেদের প্রস্তুতি নিয়ে ব্যস্ত দলটি। মিরপুর একাডেমি মাঠে স্থানীয় ক্রিকেটারদের নিয়ে করেছে অনুশীলন। দলের হেড কোচ জানান 22 ডিসেম্বরের মধ্যেই বিদেশি ক্রিকেটাররাও চলে আসবেন। শান্ত মুশফিকদের সঙ্গে বিদেশি রিক্রুট মিলে নিজেদের ভারসাম্যপূর্ণ দল বলে মনে করেন হান্নান। শিরোপায় চোখ তার, তবে এখনই এই নিয়ে ভাবতে রাজি নন তিনি। একটি একটি করে ম্যাচ নিয়ে ভাবতে চান তিনি। টি20তে বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্স তাকে আশাবাদী করছে। বিপিএল দিয়ে ক্রিকেটারদের যথেষ্ট প্রস্তুতি হবে বলে মনে করেন রাজশাহী কোচ। দেশের এই পরিস্থিতিতে আমরা সবাই শঙ্কিত। আসলে সিকিউরিটির ব্যাপারটা নিশ্চিতভাবেই বোর্ড সেটা লুক আফটার করছে। চ্যাম্পিয়ন রক্ষণই তো কাজ শুরু করি, বাট স্টেপ বাই স্টেপ আগাতে হয়। রিসেন্টলি কিন্তু আমরা টি20টা খুব ভালো খেলছি। বিপিএল এর এবারের উইকেটটা যদি ভালো হয়, যেমন গতবার আমরা মিরপুরে যথেষ্ট ভালো উইকেট দেখেছি, চিটাগাং সিলেটে ভালো হবে আমরা প্রত্যাশা করি। যদি এই ধরনের ভালো উইকেটে খেলা হয় তাহলে ওয়ার্ল্ড কাপ যে প্রিপারেশনটা সেটা যথেষ্ট ভালো হবে। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয় বিদ্রোহী কবির পাশে চিরনিদ্রায় বিপ্লবী হাদি। তার দেখানো চির উন্নত মমশিরে এগোবে বাংলাদেশ, আশা প্রধান উপদেষ্টার। হাদির খুনিদের ধরতে হবে 24 ঘন্টার মধ্যে, শাহবাগে আলটিমেটাম সতীর্থদের। ঘটনাকে পুঁজি করে মব ভায়োলেন্সে নির্বাচন বানচাল সহ অপরাজনীতির আলামত দেখছেন বিশ্লেষকরা। তারেক রহমান ফিরলে নিঃশেষ হয়ে যাবে সব অপশক্তি, ফিরবে গণতন্ত্র বলেছেন বিএনপি নেতারা। আগুন হামলার সমালোচনা। লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা দিয়ে আগুন, শিশুর মৃত্যু। কুষ্টিয়ায় পুড়ে গেছে নির্বাচন অফিসের গুরুত্বপূর্ণ নথিপত্র। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30। এর আগে 9টায় নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।